আজকে আমরা পড়বো হচ্ছে ইতিহাসের গভর্নর এবং গভর্নর জেনারেল। তো ফার্স্ট শুরু করব আমরা হচ্ছে পর্তুগিজের গভর্নর এবং ফরাসির গভর্নর। ঠিক আছে, পর্তুগিজ আর হচ্ছে ফরাসির ফ্রান্সের গভর্নর জেনারেল। তো ফার্স্ট পর্তুগিজ গভর্নরকে ফ্রান্সিসকো দি আলমিডা 1505 থেকে 1509 অব্দি ছিল। 1505-এ তিনি পর্তুগিজ ভাইসরয় হিসেবে নিযুক্ত হন এবং 1505-এ তিনি কি করেন, ব্লু ওয়াটার পলিসি ইমপ্লিমেন্ট করেন। ব্লু ওয়াটার পলিসি ইমপ্লিমেন্ট করেন কে? ফ্রান্সিসকো ডি আলমিডা। কত খ্রিস্টাব্দে? 1505 খ্রিস্টাব্দে। তারপরে আসা হচ্ছে আলফানসো দি আলবুকার। আলফানসো দি আলবুকার ইনি হচ্ছেন 1509 থেকে 1515। 1509 খ্রিস্টাব্দে পর্তুগিজ গভর্নর হিসেবে তিনি কার্যভার গ্রহণ করেন এবং 1510-এ তিনি কি করেন, তিনি হচ্ছে বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাজিত করে গোয়া দখল করে। তাহলে পর্তুগিজ গোয়া 1510 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল দ্বারা দখল করে? সেটা হচ্ছে আলফানসো দি আলবুকার। তারপরের গভর্নর জেনারেল হচ্ছে নিনো দা কোনা। নিনো দা কোনা ইনি হচ্ছেন কত? 1529 থেকে 1538। 1530 খ্রিস্টাব্দে কি করেন, যে প্রশাসনিক দপ্তর হিসেবে কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করা হয়। পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ট্রান্সফার ফ্রম কোচিন টু গোয়া। আর হচ্ছে 1538-এ গুজরাটের সুলতানের কাছ থেকে দিউ ও বেসিন অধিকার করে। কি? দিউ এবং বেসিন অধিকার করে। এরপরে চলে আসছে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ গভর্নর। ফ্রেঞ্চ গভর্নরকে ডুপ্লে, জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। ইনি হচ্ছে 1741 থেকে 1754 খ্রিস্টাব্দ অব্দি ছিলেন। 1741 খ্রিস্টাব্দে তিনি পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করে এবং 1741 খ্রিস্টাব্দে কি ভারতের প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এই ধারণাটা হচ্ছে ইনি প্রথম দেয়, ফ্রান্স গভর্নর ডুপ্লে। যে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে কি, যে কোনো ভারতীয় রাজাদের নিজস্ব খরচে ফরাসি সৈন্য রাখার প্রথা ছিল। এটা এটা পরবর্তীকালে ইংরেজরাও চালু করে। এবার আসবো আমরা বাংলার গভর্নর ও গভর্নর জেনারেল। তো বাংলার প্রথম গভর্নরকে, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। 1757, 1760 আর হচ্ছে 1765 থেকে 1767। 1757 কি পলাশির যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কার হয়? নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয় 1757 খ্রিস্টাব্দে। তারপরে 1765 খ্রিস্টাব্দে এই ভিত্তি স্থাপনের পর মীর জাফরকে সিংহাসনে বসানো হয়, তারপরে মীর কাসিম। পরবর্তীকালে 1765 খ্রিস্টাব্দে কি হয়, মুঘল সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর হয়। এলাহাবাদে দ্বিতীয় চুক্তি স্বাক্ষর করা হয় এবং প্রথম চুক্তি কার সাথে হয়? প্রথম চুক্তি হয় হচ্ছে সুজাউদ্দৌলার সাথে। আর তারপর বাংলায় ডুয়াল গভর্নমেন্ট ব্যবস্থা চালু হয়। এরপরে গভর্নর হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস। 1772 থেকে 1785। 1773 থেকে বাংলার প্রথম গভর্নর জেনারেল বা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এতদিন কি ছিল? বাংলার গভর্নর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা হচ্ছে কে? ওয়ারেন হেস্টিংস। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের রেগুলেটিং অ্যাক্ট পাশ হওয়ার পর তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়।
তারপর হচ্ছে 1774 রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতার প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়। প্রথম সুপ্রিম কোর্ট কলকাতায় কত 1774 খ্রিস্টাব্দে গঠিত হয়। তারপর হচ্ছে 1775 তার সময় প্রথম ইঙ্গো কি হয়, ইঙ্গো মারাঠা যুদ্ধ। ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়, যা 1782 সাল অব্দি চলে। 1782 সালে গিয়ে সেটা শেষ হয়, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। আর হচ্ছে 1780 তার সময় দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, যা 1784 সাল পর্যন্ত চলে। এই দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের শেষ হয় হচ্ছে, প্রথমটা হচ্ছে কোন সন্ধি দিয়ে, প্রথমটা হচ্ছে আমাদের মাদ্রাস, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ম্যাঙ্গালোর, আর তৃতীয়টা হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দিয়ে শেষ হয়। আর চতুর্থ যুদ্ধে কি হয়, চতুর্থ যুদ্ধে হচ্ছে টিপু সুলতান মারা যায়। তারপরের গভর্নর হচ্ছে 1786 থেকে 1793 লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস 1790 সালে তার সময় কি হয়, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শুরু হয়। তারপর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এই ব্যবস্থাটা চালু হয়। এই ব্যবস্থাটা কে চালু করে, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে ভারতে আধুনিক পুলিশ ও প্রশাসনিক কাঠামোর সংস্কার করার জন্য তাকে সিভিল সার্ভিসের জনকও বলা হয়। কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। বিশেষ তথ্য, স্পেশাল ফ্যাক্টস কি আছে? ব্রিটিশ শাসকদের মধ্যে একমাত্র কর্নওয়ালিসের সমাধি ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরে অবস্থিত। তারপরে হচ্ছে ভারতের গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805। 1798 হচ্ছে ফরাসি ডুপ্লের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করার জন্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করা হয়। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করা হচ্ছে কি, যদি বলা হয় অল ওভারকে, অল ওভার হচ্ছে ফ্রান্সের যে গভর্নর ছিল ডুপ্লে, সে এটার আইডিয়া দেয়, কিন্তু এটার মানে সাকসেসফুল ভাবে ইমপ্লিমেন্ট করে হচ্ছে ওয়েলেসলি। এর প্রথম টার্গেট কোন রাজ্য হয়? হায়দ্রাবাদের নিজাম 1798 সালে এটি প্রথম গ্রহণ করে। তারপর হচ্ছে তার সময় কি হয়, 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতানকে পরাজিত ও নিহত করে এবং মহীশূর দখল করে। এই চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে কি হয়, টিপু সুলতানকে পরাজিত ও নিহত করে মহীশূর দখল করে লর্ড কর্নওয়ালিস। তারপর হচ্ছে কর্নওয়ালিস না, এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। আর 1800 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে নতুন সিভিল সার্ভেন্টদের ভারতে কাজ করার উপযোগী প্রশিক্ষণ দেওয়ার জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে। তারপরের গভর্নর জেনারেল হচ্ছে জর্জ বার্লো। জর্জ বার্লো কত, 1805 থেকে 1807। 1806 তার শাসনকালে মাদ্রাজের কাছে বিখ্যাত সিপাহী বিদ্রোহ বা ভেলোর মিউটিনি হয়। তাহলে ভেলোর মিউটিনি কত, 1806 খ্রিস্টাব্দে হয়। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, জর্জ বার্লো। তারপর হচ্ছে 1806 স্যার জন শোরের মতো তিনিও দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বা নন ইন্টারভেনশন পলিসি কঠোরভাবে মেনে চলতেন। এরপরে গভর্নর জেনারেলকে, সেটা হচ্ছে মিন্টো প্রথম বা লর্ড মিন্টো ফার্স্ট। এনার টাইম পিরিয়ড হচ্ছে 1807 থেকে 1813। 1809 শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিং এর সাথে ব্রিটিশদের ঐতিহাসিক অমৃতসরের সন্ধি স্বাক্ষর হয়। তাহলে যখন অমৃতসরের সন্ধি যখন স্বাক্ষর হয়, তখন কে থাকে, তখন হচ্ছে মিন্টো, লর্ড মিন্টো ওয়ান। তারপর হচ্ছে হেস্টিংস বা লর্ড হেস্টিংস, কত 1813 থেকে 1823।
1813 1813 ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন। তার সময় মধ্য ভারতে কুখ্যাত পিন্ডারি দস্যুদের দমন করা হয়। এই পিন্ডারিদের দমন কার সময় করা হয়? হেস্টিংসের সময় করা হয়। তারপর হচ্ছে 1816 ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান ঘটিয়ে নেপালের সাথে ঐতিহাসিক ট্রিটি অফ সৌগালি স্বাক্ষর হয় কার সময়? হেস্টিংসের সময়। ট্রিটি অফ সৌগালি কোন সময়? 1816। তারপর হচ্ছে 1818-তে মারাঠা সাম্রাজ্যের চূড়ান্ত পতনের পর ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসাবে বোম্বে প্রেসিডেন্সি তৈরি করা। বোম্বে প্রেসিডেন্সি কখন তৈরি হয়? ব্রিটিশদের আমলে 1818 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। তারপর হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখন হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এটা ফার্স্ট ছিল আমাদের রবার্ট ক্লাইভ, ঠিক আছে। এটা কে ছিল তোমরা কমেন্টে বলবে। আর এটা হচ্ছে ফার্স্ট কে ছিল? এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কিন্তু এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল লাস্ট কে ছিল? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট কে? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে তার সময় কি হয়েছে? 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজের গভর্নর থাকাকালীন স্যার টমাস মুনরোর সহায়তায় সেখানকার কে রায়তবাড়ি সিস্টেম চালু করে। তা রায়তবাড়ি সিস্টেম কার সময় চালু হয়? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কত খ্রিস্টাব্দ? 1820। সেটা কোথায় হয়? মাদ্রাজে। কোথায় হয়? মাদ্রাজে। আর পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট কে? এটা হচ্ছে আমাদের কর্নওয়ালিস। হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট। আর পার্মানেন্ট সেটেলমেন্ট যখন লর্ড কর্নওয়ালিস আছে তখন ওটা কোথায় হয়? সেটা হচ্ছে বেঙ্গলে। তাহলে বেঙ্গলে পার্মানেন্ট সেটেলমেন্ট কত? পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে আমাদের 1900 সরি 1900 না 1700। পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে আমাদের 1793। আর এটা হচ্ছে 1820। 1820-এ কার সহায়তায়? স্যার টমাস মুনরোর সহায়তায় সেখানে কি হয়? রায়তবাড়ি সিস্টেম চালু হয়। তারপর হচ্ছে আর কি হয়? 1829-এ রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের সহায়তায় আইনি আদেশ জারি করে কুখ্যাত সতীদাহ প্রথা উচ্ছেদ করে। সতীদাহ প্রথা অ্যাবলিশন অফ সতী কার সময় হয়? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। ইয়ার যদি বলে তাহলে হচ্ছে 1829। তারপরে হচ্ছে 1833। 1833-এ কি হয়? আমাদের চার্টার অ্যাক্ট পাস হয়। চার্টার অ্যাক্ট পাসের মাধ্যমে বাংলার যে গভর্নর জেনারেল পদের নাম বদলে যাওয়ার পর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়। তাহলে কি এতদিন তিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তাহলে লাস্ট বাংলার গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর হচ্ছে 1835 সালে ম্যাকলার প্রস্তাবে তিনি কি করে? ইংরাজি শিক্ষাকে ভারতের উচ্চ শিক্ষার সরকারি মাধ্যম হিসেবে ঘোষণা করে। তাহলে অনেক সময় আমাদের কোশ্চেন আসে যে ভারতবর্ষে ইংলিশ এডুকেশন বা ইংরাজি শিক্ষাকে কে বিস্তার দেয়? সেটা হচ্ছে কে দেয়? সেটা হচ্ছে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। কার প্রস্তাবে? ম্যাকলের প্রস্তাবে তিনি সেটা করেন। ডিক্লেয়ার্ড ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল মিডিয়াম of higher education in India based on Macaulay's Minutes. Macaulay's Minutes এর দৌলতে তিনি কে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার করে। তার পরের পয়েন্ট হচ্ছে 1835 খ্রিস্টাব্দে চিকিৎসা শাস্ত্রে আধুনিক শিক্ষার প্রসারে কলকাতার ভারতে প্রথম মেডিকেল কলেজ। এটা হচ্ছে তার সময় ভারতে প্রথম মেডিকেল কলেজ কোথায়? 1835। তারপর হচ্ছে কে? লর্ড অকল্যান্ড। কত হচ্ছে? 1836 থেকে 1840।
বিয়াল্লিশ। তার সময় কি হয়? তার সময় হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। তার সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়। প্রথম কি হয়? ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়। এই প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ তার সময় শুরু হয়। তারপরে আসে হচ্ছে লর্ড এলেন এলেনবরো। লর্ড এলেনবরো কত? 1842 থেকে 1844। 1842 থেকে 1844। 1843 খ্রিস্টাব্দে কি হয়? ব্রিটিশ ভারতের বুক থেকে আইনিভাবে দাস প্রথা বিলুপ্ত। তাহলে দাস প্রথা, অ্যাবলিশন অফ স্লেভারি। অ্যাবলিশন অফ স্লেভারি কত হয়? 1843 খ্রিস্টাব্দ। কার সময় হয় সেটা? লর্ড এলেনবরো। লর্ড এলেনবরোর সময় সেটা হয়, অ্যাবলিশন অফ স্লেভারি। তারপর হচ্ছে 1843 খ্রিস্টাব্দে কি হয়? চার্লস নেপিয়ারের নেতৃত্বে সিন্ধু অঞ্চলটি সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। তাহলে সিন্ধু অঞ্চলটি সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কার সময় হয়? সেটাও হচ্ছে লর্ড এলেনবরোর সময় হয়। তারপর হচ্ছে আমাদেরকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হার্ডিঞ্জ ফার্স্ট, লর্ড হার্ডিঞ্জ প্রথম। 1845 তার সময় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয় এবং 1846 সালে লাহোরের চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এর আগে আমরা দেখলাম কে মহারাজা রঞ্জিত সিং, শিখদের যে মহারাজা ছিল রঞ্জিত সিং, তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। আর তারপরে হয় হচ্ছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। সেই ইঙ্গো শিখ যুদ্ধ কিভাবে শেষ হয় সেটা হচ্ছে লাহোরের চুক্তির মাধ্যমে শেষ হয়। তারপরে খুব ফেমাস একজন গভর্নর জেনারেল, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। পিরিয়ড কত? 1848 থেকে 56। 1848 সাম্রাজ্যের বিস্তার ও হচ্ছে অগ্রাসী অস্ত্র হিসেবে কুখ্যাত সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এই ডক্ট্রিন অফ ল্যাপসের কারণেই কিন্তু আমাদের যে 1857 যে রিভল্ট হয় সেটার কিন্তু একটা কারণ কিন্তু ডক্ট্রিন অফ ল্যাপসের কিন্তু একটা কারণ। ঠিক আছে? তারপর হচ্ছে 1850-এ কি হচ্ছে? পাহাড়ি রাজ্য সিকিমকে ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ ভারতের সাথে যুক্ত করে। ব্রিটিশ ভারতের সাথে সিকিমকে কার সময় যুক্ত করে? রাউজের সময়। কত খ্রিস্টাব্দ? 1850। ঠিক আছে? তারপর হচ্ছে 1853 সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি দখল করে। সত্যবিলোপ নীতির মাধ্যমে কি হয়? ঝাঁসি দখল করে। সত্যবিলোপ নীতি কবে হয়? ডক্টর অফ ল্যান্স, এটা হচ্ছে 1848। 1848 এটা লাগু হয়। ঝাঁসি দখল করে। এই বছরই বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হয়। ফার্স্ট রেল কত হচ্ছে? 1850। এর পরের বছরই মানে হচ্ছে 1854। 1854-এ কি হয়? বাংলায় বাংলায় আমাদের ফার্স্ট ট্রেন শুরু হয়। সেটা তোমরা কমেন্টে বলবো। বাংলায় যে 1854-এ যে ফার্স্ট ট্রেন শুরু হয় সেটা কোথা থেকে কত দূর অবধি ফার্স্ট চালু হয়। এটা যেরকম আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে বোম্বে থেকে থানে। তো বাংলার ক্ষেত্রে ওটা কি ছিল সেটা তোমরা বলবে কমেন্টে। তারপরে হচ্ছে 1854 খ্রিস্টাব্দ। 1854 খ্রিস্টাব্দ হচ্ছে সত্যবিলোপ নীতির মাধ্যমে নাগপুর দখল করে। এই সত্যবিলোপ নীতির মাধ্যমে কি হয়? নাগপুর দখল করে। একই বছর ভারতের আধুনিক গণপূর্ত বিভাগ বা পিডব্লিউডি, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউতে এসব কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে যে পিডব্লিউডি বাংলা কি আছে? এটা হচ্ছে আধুনিক গণপূর্ত বিভাগ। ঠিক আছে? বা পিডব্লিউডি কত? 1854 খ্রিস্টাব্দে কি করে? লর্ড ডালহৌসি তৈরি করে। তারপর হচ্ছে পোস্টাল সার্ভিস তার সময় হয়। আধুনিক শিক্ষার ভিত্তি হিসাবে উডস ডিসপ্যাচ। উডস ডিসপ্যাচ এটা কিন্তু খুব আসে কোশ্চেন। ঠিক আছে? এটা হচ্ছে কত? 1854। ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যানেক্স নাগপুর। তারপর হচ্ছে ইন্ট্রোডিউস দ্য পিডব্লিউডি, মিনস হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে সেন্ট্রালাইজড পোস্টাল সার্ভিস। পোস্টাল সার্ভিসকে সেন্ট্রালাইজ করা হয়। উডস ডিসপ্যাচকে ইন্ট্রোডিউস করা হয়। হ্যাঁ? ঠিক আছে? আর হচ্ছে স্পেশাল ফ্যাক্টর কি আছে আমাদের? ডালহৌসির আসল নাম হচ্ছে জেমস অ্যান্ড্রু রামসে। জেমস অ্যান্ড্রু রামসে। নেক্সট গভর্নর জেনারেল হচ্ছে আমাদের, এরপর হচ্ছে
কি আমাদের ভারতের দ্য ভাইসরয় এরা বা ব্রিটিশ ক্রাউন। এরপরে আসে হচ্ছে আমাদের কি ক্যানিং। এই ক্যানিং এর সময় হচ্ছে আমাদের 1857 যে রিভল্ট হয় সেটা হচ্ছে ক্যানিং এর সময় হয়। লর্ড ক্যানিং কি হচ্ছে কুশাসনের অজুহাত দিয়ে অযোধ্যা রাজ্যটি দখল করা হয়। তাহলে অযোধ্যা রাজ্য কিভাবে দখল করা হয়? যে কুশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে বলে কি হয় অযোধ্যা রাজ্যটি দখল করা হয়। একই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল প্রচেষ্টায় ঐতিহাসিক বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়। তাহলে কত হচ্ছে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয় কার আমলে? 1856। এটা হচ্ছে লর্ড ক্যানিং এর সময় হয়। ঠিক আছে, আসলে এটা উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয় হচ্ছে ডাব্লিউসির সময়, কিন্তু যখন ইমপ্লিমেন্ট হয় সেটা হচ্ছে ক্যানিং এর সময়। এখানে পাস ও কার্যকর দেওয়া আছে, কিন্তু পাসটা অনেক সময় যদি অপশন যদি জানিস তো ডাব্লিউসি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট কত সালে? 1856 সালে। আর ওদিকে আমাদের রাজা রামমোহন রায়ের সময় সতীদাহ প্রথা ও অ্যাবলিশন অফ সতী, এটা কত ছিল? সেটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে 1857 সালে তার সময় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ হয়, রিভল্ট অফ 1857। ঠিক আছে, তারপর হচ্ছে 1858 খ্রিস্টাব্দে কি ভারত শাসন আইন, এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনের অবসান ঘটিয়ে তিনি ব্রিটিশ রানীর প্রতিনিধি হিসেবে ভারতের প্রথম ভাইসরয় হয়। তাহলে 1857-এ যখন রিভল্ট হয় তারপরে কি হয়? 1858-এ ভারত শাসন আইন আছে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ কি বলা হয়? যে কোম্পানির শাসন পুরোপুরিভাবে এখানে নষ্ট করে দিয়ে শেষ করে দিয়ে সেখানে হচ্ছে ক্রাউনের শাসন আনা হয়। সেই ক্রাউনের শাসনে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া হয় হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, আর লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের লর্ড ক্যানিং। ঠিক আছে, এইভাবে ক্রোনোলজিক্যাল ভাবে আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা হচ্ছে চেষ্টা করব 1900 অবধি করার, তারপরে ওগুলো অন্য নেক্সট ক্লাসে আমরা করব। এটা হচ্ছে 18 নম্বর, মানে 18 নম্বরে কে ছিল? লর্ড মায়ো। লর্ড মায়ো কত? 1869 থেকে 1872। 1872-তে কি হচ্ছে ভারতের জনসংখ্যার গণনার উদ্দেশ্যে আদমশুমারি বা ফার্স্ট সেন্সাস। ফার্স্ট সেন্সাস কার সময় হয়? লর্ড মায়োর সময়। ঠিক আছে, তারপর হচ্ছে লর্ড লিটন। এটা লর্ড লিটন কত কত খ্রিস্টাব্দ? এটা 1876 থেকে 1880। ঠিক আছে, এখন হচ্ছে 1877-এ হচ্ছে রানী ভিক্টোরিয়া ভারতের কি কেসরে হিন্দ উপাধিতে ভূষিত করা হয়। রানী ভিক্টোরিয়াকে কেসরে হিন্দ উপাধিতে ভূষিত করা হয় হচ্ছে কত? 1877 খ্রিস্টাব্দে। তার সময় লিটনের সময়। ঠিক আছে, তারপর হচ্ছে 1878-এ হচ্ছে ভারতের দেশীয় ভাষা বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা হচ্ছে পাশ করা হয়, এবং আর্মস অ্যাক্টও পাশ করা হয়। কার সময়? সেটা হচ্ছে লিটনের সময় এই কাজগুলো করা হয়। তাহলে আমাদের লিটনের সময় কি কি হয়? যে রানী ভিক্টোরিয়াকে কেসারি হিন্দ উপাধি দেওয়া হয়। ঠিক আছে, দিল্লি দরবার হয়, ফার্স্ট দিল্লি দরবার সময় হয়। তারপর হচ্ছে পরের বছরই 1878-এ কত কি হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তারপর হচ্ছে আর্মস অ্যাক্ট, এগুলো পাস হয়। এরপরে আসে হচ্ছে রিপন। এরপরে কে? লর্ড রিপন। লর্ড রিপন হচ্ছে 1880 থেকে 1884। 1881-এ লর্ড রিপন কি করে? ভারতে প্রথম, ঠিক আছে, ফার্স্ট কোথায় গেল? দশক ভিত্তিক নিয়মিত আদমশুমারি বা যে প্রথম যে আমাদের সেন্সাস ফার্স্ট অফিসিয়ালি, সেটা হচ্ছে 1881 থেকে। এই 10 বছর অন্তর অন্তর যে আমাদের সেন্সাস হয় সেটা হচ্ছে রিপনের সময় থেকে হয়। ঠিক আছে, আর হচ্ছে প্রথম ফ্যাক্টরি অ্যাক্টটা হচ্ছে রিপনের সময় পাস হয়। ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881। আর হচ্ছে কে? আমাদের ফার্স্ট সেন্সাস, ঠিক আছে, সেটা হচ্ছে দশক ভিত্তিক যে সেন্সাস আছে সেটা হচ্ছে আমাদের কার সময় হয়? রিপনের সময় হয়।
তারপরে হচ্ছে 1882 এ কুখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পূর্ণভাবে রদ বা বাতিল হয়। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত 1878 এ লিটন চালু করে, আর রিপন 1882 তে এটা এসে বাতিল করে। ঠিক আছে, একে আহ, আচ্ছা এটাকে বাতিল করে, তারপর থেকে ভারতের প্রেসকে স্বাধীনতা দেয় এর মাধ্যমে। তারপর হচ্ছে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় হচ্ছে লর্ড রিপনকে। লর্ড রিপনকে কি বলা হয়? স্থানীয় স্বায়ত্তশাসনের জনকও বলা হয় হচ্ছে লর্ড রিপনকে, বা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। 1883 কি হয়? ভারতীয় বিচারকদের হাতে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য তৈরি করে কি হয়? ইলবার্ট বিল। এই আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে লর্ড রিপনকে। এটা কি ছিল ইলবার্ট বিল? এই ইলবার্ট বিল ছিল কি হতো যে কোনো ইন্ডিয়ান কেউ যদি কোনো ক্রাইম করতো, তো সেটা ইউরোপীয় কোনো জাজ সেটার জাজমেন্ট দিতে পারতো, কিন্তু কোনো ইউরোপীয় যদি কোনো ক্রাইম করে তাহলে কোনো ইন্ডিয়ান জাজ সেটার জাজমেন্ট দিতে পারতো না। ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয় বিচারকদের হাতে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা দেওয়া হবে। তো সেটা নিয়ে আন্দোলন শুরু করে কারা? ইংরেজরা, বা যেসব ব্রিটিশরা ইন্ডিয়াতে থাকতো তারা। আর সেই আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে তাকে? লর্ড রিপনকে। ঠিক আছে, এই ইলবার্ট বিলটা অনেক জায়গায় 1883-84 থাকে। তো সেটা এক্সামে যেভাবে আসবে সেভাবে তখন সেটাকে ট্যাকেল করতে হবে। এর স্পেশাল ফ্যাক্ট কি আছে? সেটা হচ্ছে ভারতীয়দের প্রতি তার উদার নীতির জন্য তাকে ভারতের সবচেয়ে প্রিয় বা মোস্ট লাভড ভাইসরয় বলা হয়। তারপরে হচ্ছে আমাদেরকে, তারপর হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন এনার টাইম পিরিয়ড কত? 1884 থেকে 1818 1888। তাহলে 1884 থেকে 1888। 1885-তে কি হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়। কার হাত ধরে? এও হিউমের হাত ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের প্রতিষ্ঠা হয় হচ্ছে 1885-এ। ঠিক আছে, সেই সময় যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন হয় তৈরি, সেই সময় ভাইসরয় কে থাকে? লর্ড ডাফরিন থাকে। তারপর হচ্ছে লর্ড ল্যান্সডাউন। লর্ড ল্যান্সডাউনের কত? 18 মানে 1888 থেকে 1894। 1888 থেকে 1894 তার সময় কি হয়? 1893-তে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মধ্যে ভৌগোলিক সীমানা নির্ধারণকারী বিখ্যাত ডুরান্ড লাইন, যেটা আমরা এখনো জিওগ্রাফিতে পড়ি ডুরান্ড লাইন, যেটা হচ্ছে কত? 106 কিলোমিটারের মতো আছে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের। সেই ডুরান্ড লাইনটা হচ্ছে কার সময় করা হয়? সেটা হচ্ছে লর্ড ল্যান্সডাউনের সময় করা হয়। এই লর্ড ল্যান্সডাউনের পরে কে ছিল? এলগিন সেকেন্ড, বা লর্ড এলগিন সেকেন্ড। এই লর্ড এলগিন সেকেন্ড কত? 1894 থেকে 1899। তারপর হচ্ছে 1897-এ তার কি থাকে? পুনাতে যে প্লেগ কমিশন গঠিত হয়, ঠিক আছে, সেটাতে হচ্ছে চাপেকর ব্রাদার্স দ্বারা নিহত করা হয়। কাকে করা হয়? এই পুনাতে যে প্লেগ কমিশন যে তৈরি হয় সেটাকে চাপেকর ব্রাদার্স দ্বারা নিহত করা হয়। এই ঘটনার জেরে বাল গঙ্গাধর তিলককে কারাদণ্ড দেওয়া হয়, এবং কারাগার থেকে তিলক তার বিখ্যাত স্লোগান দেয় কি? স্বরাজ আমার জন্মগত অধিকার। মানে স্বরাজ আমার জন্মগত অধিকার যে বাল গঙ্গাধর তিলক দিয়ে, সেটা মানে অ্যাসপেক্টটা কি থাকে? সেটা হচ্ছে তিনি এই কারাগার থেকে তার এই বিখ্যাত স্লোগানটা দেয়। কি বলছে? দ্য ফলোয়িং দ্য অ্যাসাসিনেশন অফ প্লেগ কমিশনার, ঠিক আছে, র্যান্ড বাই দ্য চাপেকর ব্রাদার্স ইন পুনা। ঠিক আছে, র্যান্ড যে থাকে প্লেগ কমিশনের র্যান্ড, তাকে চাপেকর ব্রাদার্সরা মারে হচ্ছে কার সময়? এলগিন সেকেন্ডের সময়। আর এই সময় এই ঘটনার জেরে বাল গঙ্গাধর তিলক যে জেলে যায়, সেই জেল থেকেই তার বিখ্যাত স্লোগান দেয় স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ ইজ মাই বার্থ রাইট। স্বরাজ ইজ মাই বার্থ রাইট।
এর পরেরটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো।